নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রদ্ধেয় লেখক নিহারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নিঝুম। আজ শুনবেন এই উপন্যাসটি প্রথম গল্পের ১৯তম পর্ব। সংবাদটা চাপা রইল না। ক্রমে এ কান ও কান হতে হতে শ্রীলেখাও একদিন শুনল যে সে শশাঙ্ক চৌধুরী ও বিভাবতীর নিজের মেয়ে নয়। এতদিন চোরের মতোই চুরি করে তাদের স্নেহ ও ভালোবাসা ভোগ করে এসেছে এই বিশাল জমিদারি। মূল্যবান ঝকঝকে তক্তকে আসবাবপত্র, কাপড় জামা খেলনা গয়নাগাটি কিছুতেই তার অধিকার নেই। সে উড়ে এসে জুড়ে বসেছে। একদিন যাকে প্রাণ ভরে মা বলে ডেকে ডেকে আঁচ মেটেনি, সে মাও তার নিজের মা নয়। তার উপরে আজ তার কোনো অধিকার নেই। এ বাড়ির সামান্য একটা ভিত্তেরও যে অধিকার এখানে আছে, তার আজ সেটুকুও নেই। শ্রীলেখা স্তব্ধ হয়ে গেল, বোবা হয়ে গেল যেন। একটা বিদ্যুৎ প্রবাহ যেন তার ভিতর দিয়ে ছুটে গিয়ে দিয়ে সমস্ত কলকবজাগুলো মুহূর্তে বিকল করে দিয়ে গেছে। দুপুরের পড়ন্ত রোদে বাগানের পাতাবাহারে গাছগুলো যেন ঝিমুচ্ছে। একটা পড়বার বই খুলে শ্রীলেখা নিজের ঘরে চুপটি করে বসেছিল। খোলা জানলা পথে দেখা যায় গেটের ধারে প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছটায় যেন লাল আগুনের আভা ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে দ্বিপ্রহরের ক্লান্ত নির্জনতায় অশান্ত ঘুঘুর একঘেয়ে সুর ভেসে আসে। ফটফট করে জাপানি চপ্পলে সারা জাগিয়ে সুধীর এসে ঘরে প্রবেশ করল। আজকে সুধীরকে যেন আর চেনাই যায় না। দামি সিল্কের বেশভূষায় ও জমিদার বাটির দুধ ঘি স্বরে ১৫ দিনেই তার ভোল গেছে সম্পূর্ণ বদলে। সিল্কের শার্ট গায়ে, পরিধানে সিল্কের ঢোলা পায়জামা। কী রে সিরি, কী করছিস? শ্রীলেখার পরিপাটি করে বিছানো শয্যায় নিজের দেহভার ছড়িয়ে দিতে দিতে সুধীর প্রশ্ন করল। মাথার কাছে টিপ হয়ে একটা সুদৃশ্য কারুকার্য খচিত রূপার বাটিতে চকলেট রয়েছে। তার থেকে কয়েকটা তুলে মুখে দিয়ে বলল, এসব কিনে পয়সা নষ্ট করিস কেন? এ বয়সে পয়সা নষ্ট করবার বাতিকটা বড্ড খারাপ। শ্রীলেখার চোখে জল এসে পড়ে। শ্রীলেখার মনে পড়ে কখনো মা বাবার কাছে কোনো দিন কোনো দাবি জানায়নি বলে মা বাবার কাছে কত অনুযোগ তাকে শুনতে হয়েছে। চকলেট খেতে ভালোবাসে বলে মা নিজেই রোজ চকলেট এনে রেখে যান। আজ তার কৈফিয়ত দিতে হচ্ছে। দিতে তো আজ তাকে হবেই কৈফিয়ত। কে সে এখানকার? কি তার দাবি? সুধীর বলে চলে, এমনি করে আর পয়সা নষ্ট করা চলবে না। আর এমনি করে পয়সা নষ্ট করলে কয়দিন জমিদারি চলবে? দুদিনেই তছনছ হয়ে নষ্ট হয়ে যাবে। শ্রীলেখা চুপ। গায়ে তোর ওটা কিসের জামা রে? মুর্শিদাবাদ সিল্কের বুঝি? এত বাবুগিরি কেন? সাধারণ ছিটো জামাই তো যথেষ্ট। গভীর রাত্রে বিছানায় শুয়ে শ্রীলেখা ছটফট করে। যে মাকে সে কোনো দিন দেখেনি, জ্ঞান হওয়া অবধি যার কথা কোনো দিনের জন্য একটিবারও শোনেননি, সেই অদেখা অচেনা অজানা মার জন্য চোখের কোল বেয়ে আজ তার অশ্রু ঝরে। মা, মা গো, কোন অপরাধে এমনি করে আজ আমায় নিঃস্ব একাকী সংসার সমুদ্রে ভাসিয়ে দিয়ে গেলে মা? শ্রীলেখা যেন চোরের মতো বাড়িতে আছে, নিঃশব্দে যেন সকলের দৃষ্টি থেকে নিজেকে সর্বক্ষণ আড়াল করে রাখতে সচেষ্ট। এমনকি বিভাবতীর কাছেও যায় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। সেদিন বিভাবতী ধরে ফেললেন শ্রীলেখাকে। শ্রীলেখা সাড়া দেয় না, মাথা নিচু করে থাকে। বিভাবতী শ্রীলেখাকে আপন বুকের ওপরে টেনে গভীর স্নেহমাখা সুরে জিজ্ঞাসা করেন, কি হয়েছে মা তোর? দিনরাত গম্ভীর হয়ে থাকিস কেন? কই কিছুই তো হয়নি। শ্রীলেখা জবাব দেয়, তোর আগেকার সেই হাসি কোথায় গেল মা? কেন মা, আমি তো হাসি। শ্রীলেখা ম্লান কণ্ঠে জবাব দেয়, ওরে তুই আগেও যেমন আমার মেয়ে ছিলি, এখনও তেমনিই আছিস। শ্রীলেখার পিঠে হাত বুলাতে বুলাতে বিভাবতী বললেন। হঠাৎ আচমকা শ্রীলেখা প্রশ্ন করে বসে, আমার সত্যিকারের মা বাবার কি কোনো খোঁজই জানো না মা তোমরা? না। লেখা চুপ করে থাকে। কিন্তু কেন ও কথা জিজ্ঞেস করছিস কেন? কি হবে তোর সে কথা জেনে? আমরাই তোর মা বাবা। রাত্রি বোধ করে অনেক হবে। সুধীর জেগেই ছিল। কে যেন তার শয়ন ঘরে বন্ধ দরজা গায়ে মৃদু টোকা দেয়। টুক টুক। সুধীর কান খাড়া করে শোনে। আবার শব্দ হয়, টুক টুক। এবারে সুধীর নিঃশব্দে উঠে দরজায় খিল খুলে দেয়। আপাত মস্তক ভারী চাদরে ঢাকা এক ছায়ামূর্তি এসে ঘরে ঢোকে। মূর্তি ঘরের দরজাটা বন্ধ করে দেয়। কি রে, কিছু জোগাড় করেছিস? হ্যাঁ, ৫ টাকা মার গ্যাস বাক্স থেকে চুরি করে রেখে দিয়েছি। বিছানার তলা থেকে ১০ টাকার ৫০খানি নোট সুধীর বের করে মূর্তির হাতে নিঃশব্দে গুজে দেয়।
লোকগুলো সব কেমন? ছায়ামূর্তি প্রশ্ন করে। ভয়ানক বোকা, সুধীর জবাব দেয়। মেয়েটা? আবার ছায়ামূর্তি জিজ্ঞাসা করে। গোলমাল করেনি, আর করবেও না বোধ হয়। কিন্তু সুধীরও সেই ছায়ামূর্তি জানতেও পারে না তাদের সব কিছু লক্ষ্য করছে অন্ধকারে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। ওদের সব কথাই তার কানে যায়। এক সময় প্রথম ছায়ামূর্তি ঘর থেকে বের হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ হলো নিহারঞ্জন গুপ্তর লেখা রাত নিঝুম উপন্যাসের প্রথম গল্পে ১৯তম পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।